ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা ৬ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। ১-১ যতীন দাসের পিতার নাম ছিল বঙ্কিম বিহারী দাস। ১-২ সুধীরবাবু কোন অন্যায়কে ক্ষমা করেন না? ক্লাসের কাজে অবহেলা করাকে। ১-৩ যতীন দাসের ছদ্মনাম ছিল কালীবাবু। ১-৪ রূপালীর সঙ্গে সঙ্গে খেলা হয়েছিল CCH টিমে। ২-এর দাগে আসি। ২-এর ১-এ দিয়েছে ব্যাটসম্যান ক্রিজ ছাড়ছিল না কেন? ব্যাটসম্যান ক্রিজ ছাড়ছিল না কেন লিখবে বোলার বিষ্টুর ভয়ে ব্যাটসম্যানরা ক্রিজ ছাড়ছিল না, কারণ তাদের কেবলই মনে হচ্ছিল ক্রিজ ছাড়লে যদি বোলার বিষ্টু তাদের বোল্ড করে দেয়। ২-এ ২ দিয়েছে মিস্টার প্যাট্রিক কে ছিলেন? মিস্টার প্যাট্রিক কে ছিলেন? মিস্টার প্যাট্রিক ছিলেন তৎকালীন ব্রিটিশ গোয়েন্দা বিভাগের প্রধান। ২-এর ৩ দিয়েছে নিতাইয়ের শাস্তি পাওয়ার কারণ কি? নিতাইয়ের শাস্তি পাওয়ার কারণকে নিতাই শাস্তি পেলে কেন এটাই লিখবে। নিতাই রচনা লিখে আনেনি, তার কারণ হিসাবে মায়ের অসুস্থতার কথা বলে, যা একদম মিথ্যা, তাই নিতাই শাস্তি পেয়েছিল। ২-এর ৪-এ দিয়েছে হিন্দ নজওয়ান সভাকে প্রতিষ্ঠা করেন বিপ্লবী ভগৎ সিং। ৩-এর ১-এ বলেছে কারা কেন যতীনের জামিনের প্রস্তাব ঘৃণা করে অগ্রাহ্য করেন? লিখবে যে পিতা বঙ্কিম বিহারী দাস এবং ছোট ভাই কিরণচন্দ্র দাস ঘৃণাভরে অগ্রাহ্য করেছিলেন। কারণটা লিখবে এইখান থেকে এতটা, যে 50 দিনের দিন 31শে আগস্ট দেখা গেল যে পক্ষাঘাত তার সমস্ত শরীর গ্রাস করে ফেলেছে। যখন ওই পক্ষাঘাত যতীনের হৃদযন্ত্রকে স্পর্শ করবে তখনই তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাবে। এতদিনে টনক নড়ল ব্রিটিশ সাম্রাজ্যবাদের, কিন্তু তবুও শাসকরা যতীন্দ্রকে নিঃশর্ত মুক্তি দিতে রাজি নয়, তাই তারা যতীনের জামিনের প্রস্তাব অগ্রাহ্য করেছিল। ৩-এর ২ মাঝে মাঝে পাতা উল্টিয়ে বলে চলে, পাতা উল্টানোর কারণ কি? লিখবে হাবু রচনা পড়ার মাঝে মাঝে পাতা উল্টিয়ে যায়, তার কারণ যাতে বোঝা না যায় যে হাবু লিখে আনেনি বা বানিয়ে বানিয়ে রচনাটা বলছে। ৩-এর ৩ দিয়েছে সবার মুখ যখন ম্লান তখন ননিদার মুখে কোনো বিকার ছিল না কেন? এই উত্তরটা লিখবে রূপালীর সঙ্গে বিরুদ্ধে ফিল্ডে নামার আগে থেকেই ননিদার একটা গেম প্ল্যান ছিল। তিনি নিশ্চিত জানতেন দৌড়বাজি করেই বিষ্টু 5টা বাজিয়ে দেবে, ম্যাচও ড্র হবে, তাই সবার মুখ ম্লান থাকলেও ননিদার মুখে কোনো বিকার ছিল না। ৪-এর ১-এ দিয়েছে চটপট মঞ্জুর হয়ে গেল। কোন আবেদন মঞ্জুর হয়ে গেল? আবেদনকারী কে ছিলেন, তার এমন আবেদনের কারণ লেখো। তাহলে কোন আবেদন মঞ্জুর হয়ে গেল? CCH ক্লাবের ক্রিকেটার ননিদা আলোর অভাবের কারণে খেলা বন্ধের আবেদন জানান, সেই আবেদন মঞ্জুর হয়েছিল। আবেদনকারী ছিলেন CCH ক্লাবের খেলোয়াড় ননিদা। বাহ্যিকভাবে মনে হতে পারে আলোর অভাবের জন্যই ননিদা এমন আবেদন করেছেন, প্রকৃতপক্ষে তা নয়। ননিদা জানতেন খেলা চললে যে কোনো সময় রূপালী সংঘ 1 রান করে ফেলবে, তাতে ননিদারা হেরে যাবেন, তাই ম্যাচ বাঁচানোর তাগিদেই তিনি ওই রকম আবেদন করেছিলেন। ৪-এ ২ দিয়েছে অনশনের সময় যতীন দাস কোন জেলে ছিলেন? তিনি জেলে অনশনের সময় জ্ঞান হারিয়ে ফেলেছিলেন কেন? এই উত্তরটা লিখবে। তাহলে প্রথম যেটা, অনশনের সময় যতীন দাস কোন জেলে ছিল? অনশনের সময় যতীন দাস লাহোর সেন্ট্রাল জেলে ছিলেন। আর কেন অনশনের সময় জ্ঞান হারিয়ে ফেলেছিলেন কেন লিখবে 1929 খ্রিস্টাব্দে 13ই জুলাই বিপ্লবী যতীন দাস লাহোর সেন্ট্রাল জেলে অনশন শুরু করেন। এরপর 7টা দিন নিরুপদ্রবে কাটার পর 20 জুলাই ভোরবেলা জেল সুপার, জেল ডাক্তার এবং 8 জন দশাশয় চেহারার পাঠানকে সঙ্গে নিয়ে যতীন দাসের সেলে প্রবেশ করেন। এরপর যে ঘটনা ঘটে তা রীতিমতো হামলা। ওই 8 জন শক্তিশালী পাঠান 8 দিনের না খেয়ে থাকা দুর্বল যতীনের ওপরে ঝাঁপিয়ে পড়ে। এই সুযোগে জেল ডাক্তার একটা সরু নল যতীনের নাক দিয়ে প্রবেশ করিয়ে ঢালতে শুরু করে দুধ। যতীনের সেই দুধ তার শরীরে না ঢুকতে দেওয়ার জন্য জোরে জোরে কাশতে শুরু করে যতীন। এর ফলে দুধের ওই নলটির মুখ খাদ্যনালী থেকে সরে গিয়ে শ্বাসনালীতে ঢুকে যায়। কিছুটা দুধ গিয়ে যতীনের ফুসফুসে প্রবেশ করে এবং তখন যতীন দাস জ্ঞান হারিয়ে ফেলেন। 4-এ 3-এ বলেছে গল্পে সুধীরবাবুর কঠোর চরিত্রের মধ্যেও একজন স্নেহপরায়ণ আদর্শবাদী প্রশ্রয়দাতা মানুষ ছিল, আলোচনা করো। এই উত্তরটা লিখবে বাংলার মাস্টারমশাই সুধীরবাবুর ভারিক্কি চেহারা, গম্ভীর মুখ, ধীর পদক্ষেপ এবং মোটা চশমার আড়ালে তীক্ষ্ণ দুটি চোখ আর গম্ভীর কণ্ঠস্বরের জন্য ছাত্ররা সবাই তাকে ভয় পেত। তিনি বেশ কঠোর প্রকৃতির মানুষ ছিলেন। পড়া না করে এলে শাস্তি দিতেন, বাংলা ছাড়া অন্য কোনো খাতায় রচনা লিখলে বকুনি দিতেন। ছাত্ররা যারা রচনা পড়ত তাদের কোথাও ত্রুটি থাকলে তিনি তা বলে দিতেন। আবার সাহিত্যের ক্ষেত্রে শুধুমাত্র তথ্য নির্ভরতা নয়, বরং মৌলিকতা, নিজস্বতা একান্ত জরুরি, একথাও ছাত্রদের জানাতেন। তিনি ছাত্রদের লেখা বাড়ি নিয়ে গিয়ে সংশোধন করে দিতেন। যদিও সুধীরবাবু
বাইরে কড়া স্বভাবের মানুষ হলেও ভেতরে বেশ নরম প্রকৃতির মনোভাব ছিল। তাই তো যখন হাবুর রচনা লেখার রহস্য সম্পূর্ণ উন্মোচন করলেন, তখন প্রথমে হাবুলচন্দ্রের ওপর রাগ করলেও পরক্ষণেই হাবুর মৌলিকতায় বিস্মিত হয়েছেন। হাবুর চালাকি যে তিনি পর্যন্ত ধরতে পারেননি, তার জন্য মনে মনে হাবুকে বাহবা দিয়েছেন। হাবুকে ঘিরে যখন ক্লাসের সমস্ত ছাত্রই কঠিন কোনো শাস্তির আতঙ্কে নিষ্পন্দ, তখন তিনি শুধুমাত্র পরদিন রচনা লিখে জমা দেওয়ার কথা বলার মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন হাবুর কাজের প্রতি তার প্রচ্ছন্ন সমর্থন রয়েছে। ক্লাসের ফার্স্টবার প্রশান্ত খুব সুন্দর গুছিয়ে রচনা লিখলেও রচনার সাহিত্যিক মূল্য নির্ভর করে নিজস্বতার ওপর, সেই কথা জানিয়ে তাকে নিজস্ব অভিজ্ঞতার ওপর জোর দিতে বলেছেন। সব কিছু মিলিয়ে বলা যেতে পারে আপাত কঠোর মানুষটির আড়ালে এক স্নেহপ্রবণ মানুষ লুকিয়ে আছে। 5-এর দাগে সঠিক উত্তর বেছে নিতে বলেছে। 5-এর 1 দিয়েছে বঙ্গ আমার জননী আবার। কবিতাটি রচনা করেন দ্বিজেন্দ্রলাল রায়। 5-এর 2 কবি ভাই বোনের সাথে তুলনা করেছেন দুঃখ সুখের। 5-এর 3 কিশোরের মন লাগে না খেলায়। 5-এর 4 পাখিরালয়ের বাসায় পাওয়া যেত না ছাগল। 6-এর 1-এ আছে সুন্দরবনের বাঘ কি নামে পরিচিত? রয়্যাল বেঙ্গল টাইগার। 6-এর 2-এ দিয়েছে চণ্ডীদাস কে ছিলেন? এইটা লিখবে চণ্ডীদাস কে ছিলেন? চণ্ডীদাস ছিলেন মধ্যযুগীয় চৈতন্য পূর্ববর্তী কালের একজন শ্রেষ্ঠ বৈষ্ণব কবি তথা পদকর্তা। 6-এর 3-এ দিয়েছে যা কিছু দেখেন তাকেই কবি ভালোবাসেন কেন? এইটা লিখবে যা কিছু দেখেন কবি তাকে ভালোবাসেন কেন? যা কিছু দেখেন তাকেই কবি ভালোবাসেন কারণ কবি অনুধাবন করেছেন ভালো মন্দ, দুঃখ সুখ, অন্ধকার আলো এই সমস্ত কিছু নিয়ে পৃথিবীর অবস্থান। 6-এর 4-এ বলেছে কখন কিশোর মন সমুদ্রের বেলায় যেতে চায়? কখন কিশোর মন সমুদ্রের বেলায় যেতে চায়? ছুটি পেলেই কিশোর মন সমুদ্রের বেলায় অর্থাৎ সমুদ্র তীরের বালুতটে যেতে চায়। 7-এর 1-এ দিয়েছে কবি দেশকে কি কি নামে সম্বোধন করেছেন? কবি দেশকে কি কি নামে সম্বোধন করেছেন? কবি দেশকে বঙ্গ জননী, ধাত্রী, মা, তুই, দেবী, স্বর্গ প্রভৃতি নামে সম্বোধন করেছেন। 7-এর 2 বাঘজননী লজ্জা পেয়েছিল কেন? এই উত্তরটা লিখবে বাঘজননী তার সন্তানের কর্মকাণ্ডের জন্য লজ্জা পেয়েছিলেন। বাঘের ছাড়া কোনো শিকার ধরতে পারছিল না। খিদে সে খুব কষ্ট পাচ্ছিল, এমন সময় একদিন সে মিনি মৎস্য ধরার জন্য কাদায় নেমেছিল। বাঘজননীর সন্তানকে তাই বলেছিল যে সে তো মোদর নয় যে কাদায় নেমে মৎস্য ধরে খাবে, অর্থাৎ কাদায় নেমে মাছ ধরা ব্যাঘ্র জাতির মানায় না। কিন্তু বাঘের ছাড়া তাই করেছিল, আর তাই সন্তানের এমন আচরণে বাঘজননী লজ্জা পেয়েছিল। 7-এর 3 কবির মনে আজ কি ভাবনা এসেছে? কবির মনে আজ ছোট কথা এবং ছোট গীতের ভাবনা এসেছে। 8-এর দাগে আসি ধরাতল কবিতাটির মর্মার্থ লেখো। এইটা লিখবে যে ধরাতল কবিতাটি কবি চৈতালি কাব্যগ্রন্থ থেকে নেওয়া রয়েছে। প্রতিশরের নদীঘেরা গ্রামীণ পরিবেশের সহজ সরল ছবি হচ্ছে কবি এই চৈতালি কাব্যগ্রন্থে তুলে ধরেছেন। কবির মন যেন ক্যামেরার চোখ নিয়ে অল্প পরিধির মধ্যে যা দেখেছে তাই স্পষ্ট করে প্রকাশ করেছে। আচ্ছা, 5 নাম্বার আছে কবি যেন মনের নৌকার যাত্রী হয়ে ভেসে চলেছেন ভবনদীতে, সেই অবস্থাতে তিনি প্রত্যক্ষ করেন সুখ দুঃখ আনন্দ বেদনার মিশ্র অনুভূতিতে সিক্ত নদী তীরবর্তী গ্রামের মানুষগুলিকে। ছায়া সুনিধি স্নিগ্ধ শ্যামল ধরনীর নানা ছবি তার চোখের তারায় ধরা পড়ে। সমগ্র কালের পরিপ্রেক্ষিতে জীবনের স্থায়িত্ব ক্ষণিক মাত্র, তাই এই ক্ষণিক সময়ে আমরা সব কিছু দেখে বুঝে নিতে চাই। জীবন নদীর দুই পাড়ে অবস্থিত গ্রামগুলি মায়া মমতা স্নেহ ভালোবাসার প্রগাঢ় বন্ধনে পরস্পরের সঙ্গে একাত্ম হয়ে আছে। আসলে এই গ্রাম তো আমাদের জীবন পথে চেনা অচেনা নানা শ্রেণীর মানুষ। কবি যখন নয়ন মেলে ধরণীর দিকে তাকিয়ে দেখেন তখন অনুভব করেন ধরণীর মানুষ দুঃখ সুখের অনুভূতিতে সঞ্জীবিত। একক দুঃখ বা একক সুখ কখনো থাকতে পারে না। ভালো মন্দ, সুখ দুঃখ, অন্ধকার আলো এই সামগ্রিকতা নিয়েই আমাদের এই পৃথিবী চিরসবুজ চিরসুন্দর। 8-এর 2 বলেছে এক একটা রতন যেন নাইবা কেউ চিনুক। কোন জিনিসকে রত্নের সঙ্গে তুলনা করা হয়েছে, কেন করা হয়েছে, আর তাকে চেনা বা না চেনার প্রসঙ্গ এলো কেন? এই উত্তরটা লিখবি বড় হয়ে কিশোর বিজ্ঞানী জ্ঞানসাগরের বেলাভূমি থেকে বিদ্যারূপ যে ঝিনুক সংগ্রহ করত তাকেই রত্নের সঙ্গে তুলনা করা হয়েছে। রত্ন অত্যন্ত মূল্যবান পাথর বা বস্তু। যিনি এই রত্নের অধিকারী হন তিনি হন অনেক সম্পদের অধিকারী। বিদ্যাও মূল্যবান, হয়তো অর্থের মাপকাঠিতে বিদ্যাকে মাপা যায় না,
কিন্তু বিদ্যার অধিকারী ব্যক্তিকে সকলেই সম্মান করে, মেনে চলে। জগতে এই মান সম্মান পাওয়া তো সম্পদের মতোই মূল্যবান। তাছাড়া রত্নকে যেমন অনেক সাধ্য সাধনায় লাভ করা যায়, তেমনি বিদ্যাও অনেক সাধ্য সাধনায় অর্জন করতে হয়। তাই কবি আলোচ্য কবিতায় বিদ্যাকে রত্নের সঙ্গে তুলনা করেছেন। রত্ন সকলে চিনতে পারে না, তাই তার গুরুত্ব বা মূল্য সবাই অনুধাবন করতে পারে না। কেবল জহুরি রত্নের প্রকৃত মূল্য বুঝতে পারেন, তাই বিদ্যা রত্নের গুরুত্ব সকলে অনুধাবন করতে পারে না। তাই সকলে বিদ্যা রত্নকে আপন সম্পদে পরিণত করতে পারে না। বিদ্যা তাদের কাছে অচেনা, অধারায় থেকে যায়। এই কারণে কবি বিদ্যা বা রত্ন বা বিদ্যারত্ন চেনা বা না চেনার প্রসঙ্গ এনেছে। 8-3 দিয়েছে বাক কবিতার মধ্যে দিয়ে মজার ছলে কবি আমাদের বাস্তব জীবনের দিকে বিশেষ শিক্ষার প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন, তা সংক্ষেপে বুঝিয়ে দাও। পাঠ প্রসঙ্গ একটুখানি লিখবে যে একটি বাঘের ছানা যে শিকার ধরতেও শেখেনি, তাকে মা ও বাবা বাঘ পাখিরালয়ে এনে রেখেছে। সেখানে ছানাটির নানা প্রকারের সমস্যা হয়। সবথেকে বড় অসুবিধা হলো সে দারুণ খাদ্য সংকটে পড়ে। ঠিক স্থানে বা উপযুক্ত স্থানে বাসস্থান গড়ে তুলতে না পারলে নানা সমস্যায় পড়তে হয়। সর্বোপরি সবুজ ধ্বংসের ফলে অরণ্যাচারী জীবেদের যে সংকট, সেই প্রসঙ্গে আলোচ্য কবিতাটির অবতারণা করা হয়েছে। 9-1 বলেছে কার কেন 3 মাস জেল এবং 7 দিনের ফাঁসির হুকুম হলো। ন্যাড়া মাথা যে লোকটির গায়ে চড়ানো ছিল যাত্রার জুড়ির মতো চাপকানার পায়জামা, সেই লোকটি 3 মাস জেল আর 7 দিনের ফাঁসির হুকুম হলো। আর কেনর উত্তরটা লিখবে যে বিচারক পেঁচা যখন গম্ভীর হয়ে বলেছিলেন যে তিনি মকদ্দমার রায় দেবেন, এই বলেই কানে কলম দেওয়া খরগোশকে হুকুম দিয়েছিলেন যে মানে বিচারক যা বলছে যেন সে লিখে নেয়। লিখতে বলেছিল মানহানির মকদ্দমা 24 নম্বর, ফরিয়াদি হচ্ছে সজারু। কিন্তু আসামির কথা যখন আসে তখন আসামিকে খুঁজে পাওয়া যায় না। তখন সবাই বলে আসামি তো কেউ নেই। তাড়াতাড়ি ভুলিয়ে ভালিয়ে ন্যাড়াকে আসামি করে দাঁড় করানো হয়। ন্যাড়া ছিল বোকা, সে ভেবেছিল যে আসামিরাও বুঝি পয়সা পাবে, তাই সেই কোনো আপত্তি করল না। 9 দিয়ে দিয়েছে মকদ্দমার রায় জানাতে গিয়ে পেঁচা কি বলেছিল। মকদ্দমার রায় জানাতে গিয়ে বলেছিল যে তোমরা সবাই চুপ করো বলে সে কানে কলম দেওয়া খরগোশকে হুকুম দিয়েছিল, যা বলছি লিখে নাও, মানহানির মকদ্দমা 24 নম্বর, ফরিয়াদি সজারু। কিন্তু যখন আসামির নাম লিখতে গিয়ে দেখলো যে আসামি নেই, তখন সবাই বলল আসামি তো কেউ নেই। তাড়াতাড়ি ভুলিয়ে ভালিয়ে ন্যাড়াকে আসামি দাঁড় করানো হলো। ন্যাড়া ছিল বোকা, সে ভাবলো আসামিরা বুঝি পয়সা পাবে, তাই সে কোনো আপত্তি করলো না। 9-3 দিয়েছে হিজবিজবির মতো আসামি কাদের বলা হয়। হিজবিজবিজের মনে করে আসাম নামক স্থান থেকে যাদের ধরে আনা হয় তারাই আসামি। এই আসামবাসী আসামিদের একজন উকিল থাকে আর কয়েকজন সাক্ষী থাকে। 9-এর দাগে 10-এর দাগে আসি ধর্মাবতার হুজুর। উক্তিটি কার, কাকে উদ্দেশ্য করে উক্তিটি করেছে, যার উক্তি সে এরপরে কি বলেছে। প্রশ্নোক্ত অংশটি সাহিত্যিক সুকুমার রায়ের হযবরল নামক গল্প থেকে নেওয়া হয়েছে। উক্তিটি করেছে গল্পের এক চরিত্র কুমির হুতুম পেঁচাকে উদ্দেশ্য করে কথাটি বলেছে। আলোচ্য গল্পে আমরা দেখি যে মানহানির মামলা করা হয়েছে আর বিচারক হলেন পেঁচা। কুমির তার সর্দি বসা গলায় হুতুম পেঁচাকে ধর্মাবতার বলে সম্বোধন করে বলে যে সেটি একটি মানহানির মামলা বা মকদ্দমা, আর এমন মামলার বিচার করতে হলে প্রথমেই জানতে হবে মান কি। কুমির নিজেই বলতে থাকে যে মান মানে হলো কচু, আর কচু তার মতে খুবই উপাদেয় খাবার। নানা প্রকারের কচু দেখা যায়, মান কচু, ওল কচু, কান্দা কচু, মুখী কচু, পানি কচু, শঙ্খ কচু ইত্যাদি। কুমির আরও বলে যে কচু গাছের মূলকেও কচু বলা হয়। তাই মামলাটি ভালোভাবে বুঝতে হলে মূল পর্যন্তই যাওয়া দরকার। ধর্মাবতারকে উদ্দেশ্য করে কুমির এই কথাই বলেছিল। 10-এ দিয়ে দিয়েছে হযবরল বইটির নামকরণ তোমার ভালো লাগা বা না লাগার কারণ সহ বিশদ লেখো। এইটা লিখবে যে হযবরল বইটিটা কেমন বলেছে ভালো লাগা বা না লাগার কারণ এইখান থেকে লিখবে। হযবরল সুকুমার রায়ের লেখা একটি ননসেন্স জাতীয় গল্প রচনা। গল্পের শিরোনাম দেখেই প্রথমে মাথায় আসে যে এরকম নাম কেন, কিন্তু গল্পটি পড়তে শুরু করলে আর গল্পের বিষয়হীন বিষয়বস্তু প্রত্যক্ষ করলে হযবরল ছাড়া এর কোনো নাম মাথাতে আসে না। গল্পের শুরু থেকেই সব কিছু ভারী আজব। রুমালের বেড়ালে পরিণত হওয়া, গেছো দাদার সঙ্গে দেখা করার জটিল হিসাব,
কাকেশ্বরের সময়ের হিসাব, উধুবুধুর কাণ্ড কারখানা সবই তীব্র হাসির ফোয়ারা ছোটায়। এরপর এই হাসিতে অতিরিক্ত মাত্রা যোগ করে হিজিবিজবিজ ও ন্যাড়া চরিত্র দুটি। হিজিবিজবিজ দুনিয়ায় নানা অদ্ভুত কারণ খুঁজে পায়, অসম্ভব জিনিসকে কল্পনা করে সে প্রাণ খুলে হাসতে ভালোবাসে। আর ন্যাড়ার বিচিত্র গান শুনে হাসতে হাসতে পেটে খিল ধরার উপক্রম হয়। গল্পে যে বিচারালয় বসে তার সেখানে যে বিচার শুরু হয় তা যে কেন হয় তার কোনো কারণই খুঁজে পাওয়া যায় না। এইসব কারণহীন কার্যকলাপের গল্পই রচনা করতে চেয়েছিলেন সুকুমার রায়, যার উদ্দেশ্য হবে শুধুমাত্র অনাবিল আনন্দ দেয়া। আর এই উদ্দেশ্যকে সার্থক করে তোলে বলেই হযবরল নামটি পাঠকের কাছে খুব প্রিয় আর গ্রহণযোগ্য হয়ে ওঠে। 11 একে দিয়েছে, নিচের পদগুলো কি বলতে বলেছে এবং পদান্তরটাও করতে বলেছে। যেমন প্রথমে আছে নতুন, নতুন হচ্ছে বিশেষণ, হবে নতুনত্ব। শীর্ষ বিশেষ্য পদ, এর বিশেষণ হয় না। তারপরে আছে জঙ্গল হলো বিশেষ্য, জঙ্গলি। লৌকিক হচ্ছে বিশেষণ, লৌকিকতা। সার্থক বিশেষণ, সার্থকতা। তারপরে আছে খর্ব আর তৃপ্ত, খর্ব হলো বিশেষণ, খর্বতা। তৃপ্ত, তৃপ্তি। আর 12তে বলেছে পদান্তর কাকে বলে। পদান্তর কাকে বলে লিখবে, কোনো পদকে বিশেষ্য থেকে বিশেষণে এবং বিশেষণ থেকে বিশেষে পরিবর্তন করাকে পদান্তর বলা হয়। এরপরে আছে ভারতবর্ষ শক্তিমান চলন্ত কোনটি কি পদ লেখো। ভারতবর্ষ হচ্ছে বিশেষ্য পদ, চলন্ত হলো বিশেষণ, শক্তিমানও বিশেষণ। চলন্ত আর শক্তিমান দুটোই হবে বিশেষণ পদ। 14তে দিয়েছে তুমি বাড়ি থেকে দূরে কোনো হোস্টেলে পড়াশোনা করছো, বই কেনার জন্য জরুরি কিছু টাকা দরকার, কিন্তু বাড়িতে যাওয়ার সেই মুহূর্তে সম্ভব নয়, টাকা চেয়ে বাবার কাছে চিঠি লেখো। তো এখানে একটা আছে বিদ্যালয়ে বেতন প্রদানের জন্য অর্থ সাহায্য চেয়ে পিতাকে পুত্রের পত্র। তো এটা মুসলিম। তো এখানে লিখবে যে শ্রীচরণেশু বাবা, তোমরা কেমন আছো, মার শরীর ভালো আছে তো, ভাইকে অনেকদিন দেখিনি, একদিন সময় পেলে আমার হোস্টেলে আসতে বলবে ওকে, আমি এখানে ভালো আছি। বিদ্যালয়ে প্রতি সপ্তাহে পরীক্ষা চলছে, সেই কারণে পড়াশোনার চাপ রয়েছে, তো এই কারণে আমার কিছু এখানে বেতন জমা দেওয়ার দিন ধার্য হয়েছে, ওটা লেখার দরকার নেই। লিখবে যে আমার কিছু টাকার দরকার, আমার কিছু বিশেষ বই কিনতে হবে ইংরাজি বিষয়ে, তুমি আমাকে এখানে 250 টাকা আছে, তুমি 500 টাকা লিখবে, 500 টাকা পাঠিয়ে দিও। ডাক ব্যবস্থার বিলম্বের জন্য টাকা পৌঁছাতে যদি দেরি হয়, সেই কারণে পত্র পাওয়া মাত্রই তুমি টাকাটা পাঠিয়ে দিও। আমাকে নিয়ে তোমাদের কোনো চিন্তার কারণ নেই, তোমরা কেমন আছো তা জানিয়ে চিঠি দেবে, আমার প্রণাম গ্রহণ করবে, ইতি বলে তোমার নাম দিয়ে দেবে।